এনবিআর ভেঙে দুটি বিভাগ, 4টি নতুন থানার অনুমোদন। নির্বাচনে বিএনপি জিতবে বলেই স্বাধীনতার বিপক্ষের দলের বিরোধিতা, বলছেন দলটির নেতারা। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য জামায়াতের রূপরেখা। শেষ হলো প্রার্থিতা প্রত্যাহারের সময়, কুমিল্লা 2-এ আগের সীমানায় বহাল থাকল। জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে হত্যা, রায়ের নতুন তারিখ 26শে জানুয়ারি। এবং ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে খেলবে না বাংলাদেশ, মন্তব্য যুব ও ক্রীড়া উপদেষ্টা। এটিএন নিউজ দেখছেন। সন্ধ্যা 6টার প্রাইম নিউজে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমরা দুজন, আমি মারিয়া শিমু এবং আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। নির্বাচনের আগে অবৈধ ও থানা থেকে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকা এর বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। সেখানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা 2 বিভাগকে একত্রিত করার অনুমোদন দেওয়া হয়। এছাড়া নতুন 4টি থানার প্রস্তাবও অনুমোদন পায়। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিকারের 119তম এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে এনবিআর ভেঙে 2টি বিভাগ করা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা বিভাগকে একত্রিত করার প্রস্তাব। এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান উনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে এই 2টা বিভাগ পুরোপুরি কাজ শুরু করবে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার প্রস্তাবটিও অনুমোদিত হয়েছে। এটার ইংরেজি নাম মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, এটা অপরিবর্তিত থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতক্ষীরাকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা করা হয়েছে। এছাড়া গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ি এবং নরসিংদীর রায়পুরাকে ভেঙে নতুন থানা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম জানান, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এ সময় জানানো হয়, 42,000 কেন্দ্রের মধ্যে প্রায় অর্ধেকই ঝুঁকিপূর্ণ। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এবারে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছেন বিএনপি নেতারা। জামায়াত ইসলামী ও এনসিপিকে ইঙ্গিত করে তারা দাবি করেন, এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে। এদিকে নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এজন্যই স্বাধীনতার বিপক্ষ দল বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা। বিস্তারিত আমিনুল ইসলাম মিন্টু রিপোর্টে। কিন্তু আমার বিবেচনায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত হয়েছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি। এতে বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকার সংস্কারের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তবে বিএনপি তা শুরু করে 2022 সাল থেকেই। যে একটি জাতিকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে শৃঙ্খলা ব্যতি রেখে সেটা সম্ভব নয়। আগামী নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়া আগ পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। 2টি রাজনৈতিক দল, একটি দল বড় আরেকটি দল তাদের বাচ্চা,
আমি নাম বলতে চাই না, বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে। বিএনপি নির্বাচনের জন্য উন্মুখ, কিন্তু যাদের ভোট নেই তারাই নির্বাচন চায় না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি তো এখন হলো সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হয়ে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। 23 দিন আছে নির্বাচনের। এখন অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। Excellence in quality. নির্বাচিত হলে কড়াইল বস্তিবাসীর জন্য শিক্ষা, খেলাধুলা, চিকিৎসা ও ফ্যামিলি কার্ড বিএনপি নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইল বস্তিবাসীর আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে, আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি, কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলামিনের রহমতের উপরে। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছে রহমান রহিম, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ যদি আমাদেরকে রহম করেন, তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। মঙ্গলবার দুপুর 12টায় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও কিভাবে সম্প্রসারিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে এই সাক্ষাৎকালে আর উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য রূপরেখা তুলে ধরেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিট 2026-এ এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এতে বিষয়ভিত্তিক বিভিন্ন সেশনে দলের নানা পরিকল্পনাও উঠে আসে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিকনির্দেশনা নিয়ে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হওয়ার আহ্বান জানান। বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। fair and transparent that the country has ever seen and which have been denied to the people of Bangladesh for almost 20 years. নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে কোনো ধরনের বৈষম্য হবে না বলেও স্পষ্ট করেন জামায়াতের আমির। In building a new Bangladesh, the role of women is absolutely vital. As you will aware, women are already completely integrated in Bangladesh economy and estimated 37% are in the formal workforce. অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, দেশ বিদেশে নানা অপপ্রচার রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাবে জামায়াত। বিদেশের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে,
যে সমস্ত মিস প্রপাগান্ডা ছিল অনেকটাই অপনোদন করতে আমরা সক্ষম হয়েছি। সম্মেলনে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করেন জামায়াতের নীতি নির্ধারকরা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। কুমিল্লা ২ আসনে ইসি যে সীমানা পুনর্নির্ধারণ করেছিল সেই তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত সীমানা বহাল রেখেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে গত ৮ই জানুয়ারি কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় আনার নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। আইনজীবীরা জানান, আগে কুমিল্লা ২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা ছিল, এখন তাতে যুক্ত হয়েছে হোমনা, আর মেঘনাকে সরিয়ে নেওয়া হয়েছে কুমিল্লা ১ আসনে। কুমিল্লা ২ আসন এখন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। এই আদেশের ফলে ইসির নির্ধারিত সীমানা অনুযায়ী নির্বাচন হবে। প্রস্তুত না হওয়ায় রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ১। এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ মামলার রায় ঘোষণার তারিখ আজ নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার ৮ আসামির মধ্যে গ্রেফতার ৪ আসামি শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে। এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদানুল সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল ২ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। রায়ের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। দর্শক, প্রাইম নিউজে নিচ্ছি বিরতি। কিছুক্ষণের মধ্যেই ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা ৬টার প্রাইম নিউজ দেখছেন। জানাবো আরো কিছু খবর। দর্শক, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা সবশেষ খবর জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মোসলেহি, আমাদের জানান যে আজ শেষ দিনে কতগুলো মনোনয়ন প্রত্যাহার হয়েছে এবং নির্বাচনী প্রচারণা আসলে কখন নাগাদ বা কবে নাগাদ শুরু হতে পারে? আসলে শেষ দিনের যে প্রার্থিতা প্রত্যাহার সেটির সংখ্যা সেটি কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন ভবন থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিক বা গণমাধ্যমের সামনে এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে আমরা যেটি জেনেছি এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে যে সংখ্যাটি এসেছে সেটি কিন্তু এরকম যে ৯-১০ জন ঢাকা বিভাগে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে তার মধ্যে যদি বলি ঢাকার ১৭ আসনে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মূলত তিনি বিএনপির হলেও তাকে আসলে মনোনয়ন দেওয়া হয়নি বলে তিনি এই আসন থেকে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন। এবং আমরা লক্ষ্য করেছিলাম রিটার্নিং কর্মকর্তাদের যে যাচাই বাছাই প্রক্রিয়া মনোনয়নপত্র, সেখানে কিন্তু তার মনোনয়ন বাতিল হয়েছিল এবং তিনি এরপর আপিল দায়ের করেছিলেন। আপিল শুনানিতে কিন্তু তার মনোনয়নপত্র বৈধতা পায়। কিন্তু আজকে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে জানিয়েছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করলেন। এরকম আমরা যদি বলি যে জামাত ইসলামী ঢাকা ১৮ আসনের যিনি আশরাফুল হক, তিনি কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এবং আজকে যতগুলো ঢাকা বিভাগে প্রার্থিতা প্রত্যাহার হয়েছে তার মধ্যে কিন্তু খেলাফত মজলিসের যেই সংখ্যা সেটি কিন্তু এগিয়ে রয়েছে। এর বাইরেও আমরা জানি গণসংহতি আন্দোলন এবং ইসলামী আন্দোলন নামে যে দুটি দল, তাদেরও কিন্তু প্রার্থীরা বেশিরভাগই যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তাদের সংখ্যাটাও কিন্তু অন্যান্য দলের তুলনায় বেশি আমরা লক্ষ্য করেছি। আর একটু যদি জানিয়ে রাখি যে প্রচারণার যে বিষয়টি সেটি কিন্তু নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী
দর্শক, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন সংক্রান্ত আরও যা খবর আছে তা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা মোসলেহি। যাচ্ছি পরের খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসার জন্য কোনো বন্ড দিতে হবে না। নতুন মার্কিন ভিসা বন্ড শুধু ব্যবসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঢাকার মার্কিন দূতাবাস মঙ্গলবারের বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। চলতি বছরের 6 জানুয়ারি বাংলাদেশ সহ 38টি দেশের জন্য নতুন ভিসা বন্ড নীতি ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যা আগামীকাল 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। তার একদিন আগে ঢাকার মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানিয়ে দিল, কেবল B1 ও B2 অর্থাৎ ব্যবসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। তবে F বা M ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কোনো ভিসা বন্ড জমা দিতে হবে না। এছাড়া 2026 সালের 21 জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1 অথবা B2 ভিসাধারীদের ক্ষেত্রেও এই নতুন শর্ত কার্যকর হবে না। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে রাজধানীর দিয়াবাড়ি বেড়িবাঁধ এলাকায় খুন হয়েছেন পারভেজ নামে এক গার্মেন্টস কর্মী। ঘটনার পর গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। দিয়াবাড়ি বেড়িবাঁধের জোহরাবাদ এলাকার এই লেকপাড়ে সোমবার রাত 9:30টার দিকে বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হন গার্মেন্টস কর্মী মোহাম্মদ পারভেজ হোসেন। হত্যাকাণ্ডের পর বন্ধুরাই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের ভাষ্য, শনিবার রাতে বন্ধুদের মধ্যকার সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে আকাশ নামের একজনের সঙ্গে পারভেজের হাতাহাতি হয়। সেই ঘটনার জের ধরেই সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পর বাপ্পি নামের আরেক বন্ধু পারভেজকে ডেকে নিয়ে যায় ঝামেলা মিটিয়ে ফেলার কথা বলে। ডেকে নিয়ে ওকে বলছে যে আসো, কালকে তো আমরা হাতাহাতি করছি, মারামারি করছি, আমরা মিলে যাই। যাদেরকে অ্যারেস্ট করছে ওরা বললো যে সিগারেট খাওয়া নিয়ে আর সিনিয়র জুনিয়র নিয়ে। মারা গেল একটা নিরীহ ছেলে, এই যে যারা মারলো, আমরা এখন চাইতেছি এর সুষ্ঠু বিচার। স্থানীয়দের দাবি, দুই পক্ষ সবসময় একসঙ্গে চলাফেরা করত। সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ড মানতে পারছেন না এলাকাবাসী। এলাকায় একটা মার্ডার হয়ে গেছে, ছোট ছোট পোলাবান, বাচ্চা পোলাবান, তো এলাকা অবশ্যই সবাই আতঙ্কিত। ভয়ে আছি আমরা একটু, কারণ আমগো ছেলে বই নাচছে, সবার ঘরের বাচ্চা পোলাবান নাচছে, এই কারণে ভয়ে আছি আমরা। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক সংশ্লিষ্ট বিরোধ থেকেও এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আমার ধারণা যে সবাই মাদকাসক্ত, মানে হ্যাবিচুয়েটেড না হলেও সবাই একসাথে বসে, একসাথে করে, এবং আপনি নিচে যান, দেখেন ওদের একটা বসার জায়গাও আছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে সবকিছু আপাতত প্রকাশ করছি না। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা। 6টার প্রাইম নিউজ থেকে আবারও বিরতিতে যাচ্ছি। ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন প্রাইম নিউজ। এবারে বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পোবালি। দেশের বাজারে আবারও স্বর্ণ ও রূপার দামে নতুন রেকর্ড হয়েছে। স্থানীয় বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে আজ আবার বাড়ানো হয়েছে এই ধাতু দুটির দাম। এতে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে 4,209 টাকা। এতে 1 ভরি সোনার দাম 2,38,879 টাকা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম এর আগে কখনো হয়নি। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে প্রতি ভরি 291 টাকা বাড়িয়ে 6,240 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় বাণিজ্য মেলায় মানসম্মত পণ্যের পরিবর্তে রাজধানীর বিভিন্ন শপিং মলের সামনে ফুটপাতে হরহামেশা বিক্রি হওয়া পণ্য দেখে হতবাক ক্রেতা দর্শনার্থীরা। মানহীন পণ্য ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করলেন অনেক ক্রেতা। প্রশ্ন তুলছেন মেলার মান ও পরিবেশ নিয়েও। বিস্তারিত আমরা জানবো। সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। আন্তর্জাতিক
বাণিজ্য মেলা আমরা বলছি, সে মেলার মান আপনার কাছে ঠিক এই মুহূর্তে কেমন মনে হচ্ছে? কারণ দর্শনার্থীরা বিভিন্ন অভিযোগ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু শুরু হয়েছিল 1995 সালে। ক্রেতাদের বিভিন্ন পণ্যের যে মান, আন্তর্জাতিক মান এবং বাংলাদেশের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের মান বিবেচনা এবং নতুন নতুন পণ্যের যে প্রদর্শনী, এই বিষয়গুলোকে ঘিরে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছিল। তো অন্যান্য বারের চেয়ে এবার চিত্রটা বেশ ভিন্ন, কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে 324টি স্টল বরাদ্দ হয়েছে, সেই স্টলের মধ্যে শুধুমাত্র 6টি আন্তর্জাতিক অর্থাৎ 6টি বিদেশি দেশের 11টি স্টল রয়েছে। এছাড়া বাকি সবগুলো স্টলে কিন্তু দেশি পণ্যে ভরপুর। তবে ক্রেতারা যেটি বলছে যে আসলে এই যে গুলিস্তান কিংবা নিউ মার্কেট সহ বিভিন্ন শপিং মলের সামনে যেই ভ্যান গাড়িতে করে বিভিন্ন শপিং মলের সামনে যে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে, এই মানহীন পণ্যগুলো আসলে বেশ কিছু স্টল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছে এবং তারা যেটি বলছে যে এই সমস্ত যে স্টলগুলো রয়েছে এগুলোতে কিন্তু তারা যেই পণ্যের যে দামগুলো নিচ্ছেন সেগুলো কিন্তু লাগামহীন পণ্যের দাম নিচ্ছে। তারা পণ্যের কিন্তু দাম তারা বেশি নিচ্ছে। এছাড়াও তারা যে বিষয়টি আমাদেরকে বলছেন যে আসলে ক্রেতারাও বারবারই অভিযোগ করছেন যে এই ধরনের পণ্য কিন্তু বেশ প্রতারিত হচ্ছে, আমাদেরকে জানিয়েছেন। আর এই বিষয়গুলো নিয়ে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছে আসলে এই যে এবারের যে বাণিজ্য মেলায় বিক্রেতাদের টানার জন্য, অর্থাৎ কোন কাস্টমারদেরকে টানার জন্য, ক্রেতাদেরকে টানার জন্য তারা আসলে এই অভিনব তারা পন্থা অবলম্বন করেছেন। সিয়াম মজুমদার, বাবলু, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, আপনারা 6টার প্রাইম নিউজ দেখছেন। সময় হলো বাইজিৎ স্টিল বিরতিতে যাবার। বিরতির পর আরও যা থাকছে। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না বললেন নেতানিয়াহু। পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের। আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন 6টার প্রাইম নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। যশোর কৃষি আবহাওয়ার তথ্য বোর্ড অকেজো, ব্যবহার না করায় নষ্ট হয়ে গেছে বৃষ্টি পরিমাপক যন্ত্র বা রেইন গজ মিটার। রক্ষণাবেক্ষণের অভাবে সৌর বিদ্যুতের প্যানেলও নষ্ট। ফলে কোনো সুফলই পাচ্ছেন না জেলার ৭৭টি ইউনিয়নের প্রান্তিক কৃষকরা। ২০১৭ সালে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প হাতে নেওয়া হয়, যার মূল লক্ষ্য ছিল কৃষকদের কাছে নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া তথ্য পৌঁছে দেয়া। এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। প্রথম দিকে আগাম বৃষ্টি, বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, ঝড়ের পূর্বাভাস সহ জলবায়ু পরিবর্তনের মতো 10টি বিষয়ে তথ্য জানানো হতো কৃষকদের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তথ্য বোর্ডের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কোনো তথ্য আর পাচ্ছেন না তারা। ফলে আন্দাজ নির্ভর চাষাবাদে ফিরে গেছেন তারা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের স্থান দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংসদ নেসাইটে তিনি বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে। হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে। আন্তর্জাতিক বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেয়া হবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন, গাজায় তুরস্ক বা কাতারের কোনো সেনা স্থান পাবে না। গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে সেটি এখনো স্পষ্ট নয়। যেসব দেশের সেনা আসবে তাদের নিয়ে গঠিত এই আন্তর্জাতিক বাহিনীর কাজ হবে গাজার সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়া এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেয়া। যারা হামাসের জায়গায় কাজ করবে। মেজর জেনারেল জাসপার জেফার্সকে গঠিত হতে যাওয়া এই বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে শান্তি পর্ষদে রুশ প্রেসিডেন্ট পুতিনকে থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এবার ইস্পাহানি স্পোর্টস নিউজ।
ভারতে খেলতে আইসিসি যদি কোনো অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশ তা মেনে নেবে না, এমনই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে শোনেনি। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা জানান ক্রীড়া উপদেষ্টা। বিসিবিকে চাপে ফেলতেই গুঞ্জন, বি গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। যদি বাংলাদেশ ভারত বিশ্বকাপে না খেলে তাহলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে, এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে স্কটল্যান্ড এগিয়ে আছে। যদিও স্কটল্যান্ডের বিষয়ে আইসিসি এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এদিকে বাংলাদেশকে 21 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার খবরও বিসিবি উড়িয়ে দিয়েছে। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। নিরাপত্তা ইস্যুতে ভারতের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা সংশয়ে। আইসিসির প্রতিনিধি বিসিবির সঙ্গে আলোচনা করে ফিরে যাওয়ার পর এই নিয়ে সংকট যেন আরও গভীরে। বল এখন আইসিসি না বিসিবি কার কোর্টে, সেটা বোঝা বড়ই মুশকিল। মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা। শেষ করব সন্ধ্যা 6টার প্রাইম নিউজ। তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। এনবিআর ভেঙে 2টি বিভাগ, 4টি নতুন থানার অনুমোদন। নির্বাচনে বিএনপি জিতবে বলে স্বাধীনতার বিপক্ষের দলের বিরোধিতা বলছেন দলটির নেতারা। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য জামায়াতের রূপরেখা। শেষ হলো প্রার্থিতা প্রত্যাহারের সময়, কুমিল্লা 2 আগের সীমানায় বহাল থাকলো। জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে হত্যা, রায়ের নতুন তারিখ 26শে জানুয়ারি। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে খেলবে না বাংলাদেশ, মন্তব্য যুব ও ক্রীড়া উপদেষ্টার। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে